আচ্ছা, এখন আলোচনা করব ট্রেজারি ম্যানেজমেন্টের মডিউল এর আজকে দ্বিতীয় ক্লাস। তো গতদিন আমরা আলোচনা করেছিলাম 7 নম্বর পর্যন্ত ট্রেজারি ব্যবস্থাপনার কাজগুলো কি কি। এখন 8 নম্বর থেকে সম্মিলিত কোষাগার এর গঠন আলোচনা করো বা ইন্টিগ্রেটেড ট্রেজারি, যেটা আলোচনা করতে বলছে 16 নম্বর পেজে 8 নম্বর প্রশ্ন থেকে আমরা আলোচনা করব আজকে। আপনি যদি এগুলা এই ক্লাসে অ্যাটেন্ড থাকেন অথবা আপনি ইউটিউব থেকে যদি দেখেন, আমার বিশ্বাস আপনাদের আর বাসায় এক্সট্রা সময় তত বেশি দিতে হবে না। যতটা এক্সাইটেড যেটা যে আমাদের খুব বেশি পড়তে হবে, খুব দিতে হবে, ওইরকম বেশি সময় দিতে হবে না আমাদের। আচ্ছা, এখানে সমন্বিত কোষাগার বা সমন্বিত ট্রেজারির গঠন আলোচনা করুন। তো এখানে আমাদের বলা আছে যে সাধারণত সমন্বিত কোষাগারের ব্যবস্থাপনা 4টি বিভাগ নিয়ে গঠিত। এক হচ্ছে ডিলিং রুম বা ফ্রন্ট অফিস, 2 হচ্ছে মিডল অফিস, 3 নম্বর হচ্ছে ব্যাক অফিস, 4 নম্বর হচ্ছে অডিট গ্রুপ। এবং এই প্রশ্নটা অনেকবার আছে, অনেক কটা বইয়ে আছে। হ্যাঁ, তো এখানে বলা আছে যে 4টি বিভাগ নিচে আলোচনা করা হলো। এখানে যে অনেকগুলো আলোচনা করা আছে, এত কিছু আমাদের আলোচনা করার দরকার নেই। 2 লাইন 3 লাইন করে সর্বোচ্চ লিখবেন আপনি। ডিলিং রুম বা ফ্রন্ট অফিস, ফ্রন্ট অফিস বলতে যেটা আমরা বুঝি যেটা ফ্রন্টে যারা থাকে, তাই না? তো ডিলিং রুম যা ফ্রন্ট অফিস নামে পরিচিত, ব্যবসা পরিচালনা এবং আর্থিক বাজারের কার্যক্রম পরিচালনা করে থাকে। ব্যবসায়ী এবং ডিলাররা ফ্রন্ট অফিসে কাজ করে। বৈদেশিক মুদ্রার লেনদেন, মানি মার্কেট অপারেশন এবং ডেরিভেটিভস লেনদেন, সিকিউরিটিজ এবং ডেরিভেটিভস এবং পণ্যের মতো আর্থিক উপকরণ ক্রয় বিক্রয় করে। ডেরিভেটিভস বলতে এটা ডেরিভেটিভস মানে একটা অধ্যায় আছে এই চ্যাপ্টারে, অধ্যায়ে আমরা বিস্তারিত আলোচনা করব। মানে ঝুঁকিকে আমরা বিভিন্ন স্তরে বন্টন করতে পারি বিভিন্ন চুক্তির মাধ্যমে। সেই চুক্তিগুলাই হচ্ছে আমাদের কাছে ডেরিভেটিভস হিসেবে বলে আর কি। এটা বিস্তারিত আলোচনা করবো। ডেরিভেটিভ বিভিন্ন রকম ডেরিভেটিভস হয়ে থাকে, সেটা পরে আলোচনা করব। তো অর্থাৎ ঝুঁকিগুলোকে আমরা কমানোর জন্য যখন আমরা বিভিন্ন প্রোডাক্ট গ্রহণ করি, সেটা হচ্ছে আমাদের কাছে ডেরিভেটিভস। তো পণ্যের মতো আর্থিক উপকরণ ক্রয় বিক্রয় করে থাকে। তারা বাজারে অবস্থা নিবিড়ভাবে নিরীক্ষণ, প্রবণতা বিশ্লেষণ করে এবং ব্যাংকের অবস্থান এবং লাভজনকতা অপটিমাইজ করার জন্য ট্রেডিং সিদ্ধান্ত নিয়ে থাকে। ফ্রন্ট অফিসে ব্যবসায়িক কার্যক্রমের মাধ্যমে ব্যাংকের রাজস্ব তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাংলাদেশে বিপুল সংখ্যক ব্যাংক তাদের সমন্বিত ট্রেজারি ক্রিয়াকলাপ স্থাপনের সুযোগ গ্রহণ করেছে, যা রয়টার্স, টেলিরেট, ব্লুমবার্গ সিস্টেম, হটলাইন, ডিলিং বোর্ড, ইন্টারনেট ইত্যাদির মতো অবকাঠামো এবং সেই সাথে সমন্বিত কোষাগারের জন্য বিশেষভাবে ডিজাইন করা সফটওয়্যার দ্বারা পরিচালিত। কার্যক্রম: বৈদেশিক মুদ্রা ব্যবসা, বন্ড ট্রেডিং, মানি মার্কেট অপারেশন এবং ডেরিভেটিভস ট্রেডিং, বাজার গবেষণা এবং বিশ্লেষণ। তো এই যে আমরা সমন্বিত ট্রেজারি যে বিভাগ, প্রথমটা হচ্ছে ডিলিং রুম বা ফ্রন্ট অফিস। এই ডিলিং রুম বা ফ্রন্ট অফিসটা আমরা কি বুঝলাম, যে আমরা ব্যাংক থেকে আমরা যে বিভিন্ন ডিলার নিয়োগ করি, বিভিন্ন লাইক যে বিভিন্ন কোম্পানি আছে, যেমন মাল্টিনেশনাল কোম্পানির বিভিন্ন ডিলার থাকে, তাই না? আপনি ওয়ালটনের ক্ষেত্রে ওয়ালটনের বিভিন্ন ডিলারশিপ থাকে, আপনার প্রাণ আরএফএল এর ক্ষেত্রে প্রাণ আরএফএল এর বিভিন্ন ডিলার থাকে, তাই না? ঠিক এরকম ওই সেন্সটা মাথায় নিয়ে আসেন আপনি, যে আপনার ব্যাংকের ক্ষেত্রে সম্মিলিত ইয়ার ক্ষেত্রে আপনি এর জন্য কিছু এই যে এখানে যেটা বলা আছে যে কই গেল, এই ডিলাররা, এই যে ব্যবসায়ী বা ডিলাররা, দেখুন এই যে ব্যবসায়ী এবং ডিলাররা ফ্রন্ট অফিস হিসেবে কাজ করে। বৈদেশিক মুদ্রা লেনদেন, মানি মার্কেট অপারেশন, ডেরিভেটিভস লেনদেন, সিকিউরিটিজ, ডেরিভেটিভস এবং পণ্যের মতো আর্থিক উপকরণ ক্রয় বিক্রয় করে। তাহলে বন্ড অফিস বা শেয়ার মার্কেট বাজার বা আমাদের শেয়ার মার্কেটের যে ক্রয় বিক্রয় হয়, যেখানে সেটা কি বলে এক্সচেঞ্জ, তার মধ্যে হচ্ছে আমাদের বৈদেশিক মুদ্রা কারেন্সি যেখানে এক্সচেঞ্জ হয়, সেগুলা, এই জিনিসগুলো আমাদের ডিলিং রুম বা ফ্রন্ট অফিস হিসেবে ব্যবহার হয়। এটাই আপনার মাথায় ধরে রাখবেন, আর অন্য কিছু এখানে চিন্তা করার দরকার নেই। এদের কার্যক্রমগুলো কি হয়? কার্যক্রমগুলো হয় বৈদেশিক মুদ্রা লেনদেন, বন্ড ট্রেডিং, বন্ড ক্রয় বিক্রয় হয়, মানি মার্কেট অপারেশন
অন্যান্য মানি মার্কেটের কার্যক্রম তারা করে থাকে। ডেরিভেটিভ ট্রেডিং, বিভিন্ন ডেরিভেটিভ প্রোডাক্ট ক্রয় বিক্রয় করে এবং বাজার গবেষণা এবং বিশ্লেষণ করে থাকে, এদের কার্যক্রম ডিলিং বা ফ্রন্ট অফিসের কার্যক্রম এটা। তাহলে এরা হচ্ছে আমাদের ইন্টিগ্রেটেড ইয়ার সিস্টেমের একবারে প্রথম ধাপ বা একবারে সামনের সারির এরা। সামনের সারির যে অফিসটা সেটা হচ্ছে আমাদের কাছে ডিলিং রুম। আচ্ছা, মিডল অফিস কোনটা? মিডল অফিস যদি দেখি তাহলে এখানে বলা আছে মিডল অফিস ফ্রন্ট অফিসের কার্যক্রমের জন্য সহায়তা এবং তদারকি ফাংশন করে। তাহলে ফ্রন্ট অফিস যেন ভালো মতো কাজ করতে পারে, ডিলাররা যেন ভালো মতো কাজ করতে পারে, ডিলারটাই মাথায় রাখেন, ডিলাররা যেন ভালো মতো কাজ করতে পারে, এই জন্য তাদেরকে তদারকি করা এবং তাদের সহায়তা করাই হচ্ছে মিডল অফিসের কাজ। এটি ফ্রন্ট এবং ব্যাক অফিসগুলির মধ্যে একটি সেতুবন্ধন হিসেবে কাজ করে। ফ্রন্ট অফিস এবং ব্যাক অফিসের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করে। তাহলে আমাদের এটা ফ্রন্ট অফিস, এটা হচ্ছে মিডল অফিস, এটা হচ্ছে ব্যাক অফিস, আর হচ্ছে অডিট গ্রুপ। তাহলে ফ্রন্ট অফিস মানে বিষয়টা এরকম, তাই না? তাহলে এই দুটার মাঝখানে এই সেতুবন্ধন হিসেবে কাজ করতেছে। তাহলে এই হেল্প করতেছে কাকে? একে হেল্প করতেছে। তাহলে বিষয়টা এরকম একটু চিত্র মনের মধ্যে ফুটে উঠাবেন, তাহলে এই জিনিসটা মনে থাকবে আপনার। তো এটি ফ্রন্ট এবং ব্যাক অফিসের মধ্যে একটি সেতু হিসেবে কাজ করে, নিশ্চিত করে যে ট্রেডিং কার্যক্রমগুলি রেগুলেটরি কমপ্লায়েন্স এবং অভ্যন্তরীণ ঝুঁকি ব্যবস্থাপনার নীতিগুলি মেনে চলে। যে এই মিডল অফিস এটাই প্রমাণ করে যে যারা ডিলাররা তাদের যে কার্যক্রম পরিচালনা করছে, এরা তো ইচ্ছা মতো কার্যক্রম পরিচালনা করতে পারবে না। বাংলাদেশ ব্যাংকের যে গাইডলাইন আছে সেই গাইডলাইন ফলো করে তাদের সেই ব্যবসা কার্যক্রম পরিচালনা করবে, তাই না? তাহলে সেই গাইডলাইন অনুযায়ী এরা নিশ্চিত করবে যে না, তারা নিয়ম নীতি মেনেই কাজ করছে, আইন মেনে চলেই তারা কাজ করছে, এই বিষয়টা তারা নিশ্চিত করবে। সে কথা বলা আছে যে নিশ্চিত করে যে ট্রেডিং কোম্পানিগুলো রেগুলেটরি কমপ্লায়েন্স এবং অভ্যন্তরীণ ঝুঁকি ব্যবস্থাপনার নীতি মেনে চলে। মিডল অফিস বাজারের ঝুঁকি, ক্রেডিট ঝুঁকি, তারল্য ঝুঁকি, এই পয়েন্টগুলো মনে রাখবেন, বারবার আসবে এগুলা। বাজারের ঝুঁকি, ক্রেডিট ঝুঁকি, তারল্য ঝুঁকি, অপারেশনাল ঝুঁকি, এই ঝুঁকিগুলো আমাদের বারবার আসবে, এই কথাগুলো বারবার আসবে আর কি। সো ট্রেজারি ক্রিয়াকলাপের সাথে সম্পর্কিত বিভিন্ন নিরীক্ষা ঝুঁকি পরিচালনা করে। এটি ঝুঁকি ব্যবস্থাপনা কৌশল এবং অবকাঠামোগুলির বিকাশ এবং বাস্তবায়নে সহায়তা করে। কার্যক্রম, এদের কার্যক্রম কি? ঝুঁকি পর্যবেক্ষণ, প্রতিবেদন, সীমা ব্যবস্থাপনা, ট্রেডের বৈধতা, বাণিজ্য নিশ্চিতকরণ, সমান্তরাল ব্যবস্থাপনা, সম্মতি পর্যবেক্ষণ, এই ধরনের কার্যক্রম এরা পরিচালনা করে। এটা যদি মনে না থাকে সমস্যা নাই। মিডল অফিসটা কি, এই জিনিসটা আপনি মাথায় শুধু রাখেন, তাদের কাজে সহায়তা করা, ফ্রন্ট অফিসদের কাজে সহায়তা করা এবং ব্যাক অফিস এবং ফ্রন্ট অফিস দুটোর মাঝে সেতুবন্ধন হিসেবে কাজ করে এবং তারা নিশ্চিত করে যে ফ্রন্ট অফিস ঠিক মতো নিয়ম নীতি মেনেই কাজ চলছে। শেষ, এই পর্যন্ত লিখবেন, আর লেখার দরকার নেই। ব্যাক অফিস, ব্যাক অফিসে আছে ব্যাক অফিস ফ্রন্ট অফিস দ্বারা সম্পাদিত বাণিজ্য নিষ্পত্তি নিশ্চিতকরণ এবং পুনর্মূল্যায়নের কাজ করে। ফ্রন্ট অফিস যে কাজটা করে, ফ্রন্ট অফিস যে কাজটা করে সেই কাজের নিষ্পত্তি শেষ করে, সে কাজ নিষ্পত্তি করে, নিশ্চিত করে এবং পুনর্মিলনের কাজ করে, যে আবার সেটা থেকে রিশিডিউল করতে হয়, সেই কাজটা তার করে থাকে। এটি লেনদেনের সঠিক এবং সময় মতো প্রক্রিয়াকরণ নিশ্চিত করে, রেকর্ড বজায় রাখে, ট্রেজারি ফাংশনের সাথে যুক্ত প্রশাসনিক কাজগুলি পরিচালনা করে। আচ্ছা, ব্যাক অফিস ট্রেড সেটেলমেন্ট, অ্যাকাউন্টিং, ক্যাশ ম্যানেজমেন্ট, পজিশন, ইনভেন্টরি ম্যানেজমেন্ট, রেগুলেটরি কমপ্লায়েন্সের সাথে সম্পর্কিত কাজগুলি করে থাকে। কার্যক্রম: বাণিজ্যিক নিষ্পত্তি নিশ্চিতকরণ, পুনর্মিলন, অ্যাকাউন্টিং, হিসাবরক্ষণ, নগদ ব্যবস্থাপনা, অবস্থান পর্যবেক্ষণ, নিয়ন্ত্রক সম্মতি, রিপোর্টিং, ডকুমেন্টেশন, এই কাজগুলো তারা করে থাকে। কাজগুলি যদি না মনে থাকে, কোনো লেখার দরকার নেই, আপনি ওইটুকু শুধু লিখবেন, এক লাইন বা 2 লাইন, যেটা হোক। অডিট গ্রুপ যেটা আমরা জানি, অডিট কি? অডিট আমরা জানি যে যারা আছে তাদের কার্যক্রম সঠিক মতো কার্যক্রম পালন করছে নাকি এটা তদারকি করা, দেখা, তাই না? অডিট গ্রুপ কি করে? তারা বাংলাদেশ ব্যাংকের গাইডলাইন অনুযায়ী কাজ ঠিক মতো করছে কিনা এই বিষয়টা তারা পর্যবেক্ষণ করে। আচ্ছা, এখানে অডিট গ্রুপে আছে অডিট গ্রুপ, যা একটি স্বাধীন ইউনিট হিসেবে বিদ্যমান থাকে এবং ব্যাংকের সামগ্রিক অভ্যন্তরীণ নিরীক্ষা অংশ হতে পারে। নীতি, পদ্ধতি এবং রেগুলেটরি কমপ্লায়েন্সের সাথে সম্মতি মূল্যায়ন করার জন্য ট্রেজারি অপারেশনগুলির
পর্যায়ক্রমিক নিরীক্ষা এবং পর্যালোচনা পরিচালনা করে। এটি নিয়ন্ত্রণের দুর্বলতা, অপারেশনাল অদক্ষতা, সম্ভাব্য ঝুঁকি চিহ্নিত করতে সাহায্য করে এবং উন্নতির জন্য সুপারিশ প্রদান করে। অডিট গ্রুপ ট্রেজারি কার্যক্রমের অখণ্ডতা, স্বচ্ছতা এবং কার্যকারিতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কার্যক্রমগুলো এখানে দেওয়া আছে। ট্রেজারি কার্যক্রমের অভ্যন্তরীণ অডিট, ঝুঁকি মূল্যায়ন, সম্মতি নিরীক্ষা, নিয়ন্ত্রণ প্রক্রিয়াগুলি মূল্যায়ন ইত্যাদি কাজগুলো করে থাকে আর কি। তাহলে এই চারটা যত সংক্ষিপ্ত হবে আপনি পারেন লিখবেন আর কি, 2 লাইন করে লিখবেন। আচ্ছা, আমরা এটা যেটা দেখলাম সেটা হচ্ছে সম্মিলিত ট্রেজারি বা কোষাগারের গঠন আমরা দেখলাম। সাধারণ মানি মার্কেট ইনস্ট্রুমেন্টগুলো কি কি? সাধারণ মানি মার্কেট ইনস্ট্রুমেন্টগুলো কি কি সংক্ষেপে বর্ণনা করুন। মানি মার্কেট ইনস্ট্রুমেন্ট, মানি মার্কেটের যে এভিডেন্সগুলা, যে দলিলগুলা, যে ইনস্ট্রুমেন্টগুলা বা উপকরণগুলা বলেন ব্যবহার হয়, সেগুলা কি কি সংক্ষেপে বর্ণনা দিতে বলছে। এখানে আমাদের কি কি আছে? ট্রেজারি বিল। ট্রেজারি বিল হলো স্বল্পমেয়াদী ঋণ সিকিউরিটি যা সরকার দ্বারা জারি করা হয়। তাদের ম্যাচুরিটি কয়েকদিন থেকে 1 বছর পর্যন্ত হয়ে থাকে। এটা আমরা ব্যাংকে যারা কাজ করি, যারা ব্যাংকে চাকরি করি, তারা কিন্তু আমরা ট্রেজারি বিল সম্বন্ধে পরিচিত। এর সবগুলোর সাথে পরিচিত মানে আমরা জানি। তারপর আছে জমার সার্টিফিকেট বা শুধু সার্টিফিকেট, যেটা ব্যাংকে কোনো যদি আমরা স্থায়ীভাবে এফডিআর করি, তাহলে কোনো ব্যাংক, তুই একটা ব্যাংক ডকুমেন্ট কেউ দেয়, কেউ দেয় না এরকম, বা কেউ কাগজে প্রিন্ট করে দেয় এরকম। কিন্তু কোনো ব্যাংক একবার সার্টিফিকেট আকারে দেয়, কোনো ব্যাংক একবার সার্টিফিকেট দেয়, সেই জমার সার্টিফিকেট আর কি। জমার সার্টিফিকেট হলো ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান দ্বারা দেওয়ার সময়ের আমানত, মানে টাইম ডিপোজিট। হ্যাঁ, টাইম ডিপোজিট একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, যে আমি একটা ব্যাংকে জমা করে রাখছি, এফডিআর করে রাখছি, সহজ কথায় এফডিআর করে রাখলে ব্যাংক আমাকে একটা রিসিপ্ট দেয়, তাই না? সেই রিসিপ্ট নিয়ে আমি রেখে দিই, সেটা হচ্ছে সার্টিফিকেট। সেই সার্টিফিকেটের কথা এটা বলা হচ্ছে। কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস পর্যন্ত তাদের নির্দিষ্ট মেয়াদ রয়েছে। বিনিয়োগকারী একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ জমা করে এবং মেয়াদ পূর্তিতে সুদ পান। জমার সার্টিফিকেট সাধারণত কম ঝুঁকিপূর্ণ বিনিয়োগ হিসেবে বিবেচনা করা হয় এবং সুদের হার সময়কাল ইস্যুকারী প্রতিষ্ঠানের উপর নির্ভর করে পরিবর্তিত হয়। এটি একটি স্থায়ী আমানতের মতো কাজ করে, মানে স্থায়ী আমানতই আর কি। বাণিজ্যিক কাগজ, কমার্শিয়াল পেপার আমাদের দেশে ওরকম ব্যবহার নেই বললেই চলে। এটা ইউরোপ আমেরিকাতে বেশি ব্যবহার হয়ে থাকে কমার্শিয়াল পেপার। বাণিজ্যিক কাগজ হলো একটি অসুরক্ষিত প্রতিশ্রুতি নোট, অসুরক্ষিত প্রতিশ্রুতি নোট যা কর্পোরেশনগুলি স্বল্পমেয়াদী তহবিল সংগ্রহের জন্য জারি করে। এটি সাধারণত 270 দিন পর্যন্ত এর পরিপক্কতা থাকে, মানে ম্যাচুরিটি পিরিয়ডটা 270 দিন পর্যন্ত থাকে। বাণিজ্যিক কাগজ সাধারণত ক্রেডিট রেটিং সহ কোম্পানি দ্বারা জারি করা হয়। বিনিয়োগকারীরা বিনিয়োগকৃত মূল পরিমাণের উপর সুদ অর্জন করে। আচ্ছা, তারপরে আছে পুনঃ চুক্তি, রিপু অ্যান্ড রিভার্স রিপু, যেগুলো আমরা পুনঃ চুক্তি হলো স্বল্পমেয়াদী চুক্তি যেখানে একটি পক্ষ অন্য পক্ষের কাছে সিকিউরিটি বিক্রি করে পরবর্তী তারিখে তাদের কাছে পুনরায় ক্রয় করার চুক্তি। মানে একটা সিকিউরিটি বিক্রি করলাম, তার সাথে চুক্তি করলাম যে এই সিকিউরিটি আমি 3 মাস পর আবার কিনে নিব। এটা হচ্ছে পুনঃক্রয় চুক্তি, সহজ কথা। মানে এখানে নামের বানানের, মানে নামের উচ্চারণের মধ্যে আমরা কিন্তু এটা বুঝতে পারি, নামের মধ্যে বুঝতে পারতেছি যে এই জিনিসটা কি। রিপো সাধারণত স্বল্পমেয়াদী তহবিল সংগ্রহের জন্য আর্থিক প্রতিষ্ঠান দ্বারা ব্যবহৃত হয়। তারা জামানত হিসেবে পরিবেশন করা সিকিউরিটি সহ সমান্তরাল ঋণ প্রদান করে। ব্যাংকার অ্যাকসেপ্টেন্স হলো টাইম ড্রাফট বা বিল অফ এক্সচেঞ্জ, যা একটি কর্পোরেশন দ্বারা জারি করা হয় এবং একটি নির্দিষ্ট ব্যাংক দ্বারা নিশ্চিত করা হয়। এগুলি সাধারণত অর্থের সুবিধার জন্য আন্তর্জাতিক বাণিজ্যে ব্যবহার হয়। ব্যাংকার অ্যাকসেপ্টেন্স এগুলি পরিপক্কতার সময়ে উপকরণের অভিহিত মূল্য প্রদানের জন্য ব্যাংকের বাধ্যবাধকতা প্রতিনিধিত্ব করে। মানি মার্কেট মিউচুয়াল ফান্ড আমরা অনেক নাম শুনেছি। মানি মার্কেট মিউচুয়াল ফান্ডের নাম শুনেছি অনেক। মানি মার্কেট মিউচুয়াল ফান্ড হলো বিনিয়োগ বাহন যা একাধিক বিনিয়োগকারীর কাছ থেকে অর্থ বাজারের উপকরণগুলি একটি বৈচিত্র্যপূর্ণ পোর্টফোলিওতে বিনিয়োগ করার অর্থ সংগ্রহ করে। তারা স্বতন্ত্র বিনিয়োগকারীদের তুলনামূলকভাবে কম প্রাথমিক বিনিয়োগের প্রয়োজনীয়তার সাথে অর্থ বাজার
বিনিয়োগের অংশ নেওয়ার সুযোগ দেয়। আচ্ছা যাক, এই বিষয়গুলো এখানে আমরা মানি মার্কেটের যে বিষয়গুলো, যে ইনস্ট্রুমেন্টগুলো ব্যবহার হয়, এই ইনস্ট্রুমেন্টগুলো এখানে আমরা আলোচনা করা আছে। এছাড়াও আরো অনেক ধরনের ইনস্ট্রুমেন্ট থাকে, এখানে এই 5টি 6টি আলোচনা করা আছে। তারপরে আছে মানি মার্কেট এবং ফরেন এক্সচেঞ্জ মার্কেট। একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্নটা আপনি পড়বেন, অনেক কটা সাবজেক্টে এই প্রশ্ন আছে। মানি মার্কেট এবং ফরেন এক্সচেঞ্জ মার্কেটের মধ্যে পার্থক্য, মুদ্রা বাজার এবং বৈদেশিক মুদ্রা বাজার। তাহলে মানি মার্কেট এবং ফরেন এক্সচেঞ্জ মার্কেট, এটা কিন্তু মানি মার্কেট এভাবে লেখা আছে, এভাবে থাকতে পারে, অথবা আপনার থাকতে পারে মুদ্রা বাজার ও বৈদেশিক মুদ্রা বাজারের মধ্যে পার্থক্য। এরকম ভাবে আপনার থাকতে পারে। স্যার, হ্যাঁ একটু তো এখানে মানি মার্কেট বলতে কি বুঝি এই বিষয়টা দেখি। আমি আপনাদের আগেই বলেছি, যে কোনো কিছু পার্থক্য বা কোনো কিছু দেখতে গেলে আপনি সংজ্ঞাটা একটু পড়ে নেবেন। সংজ্ঞা পড়ে নিলে আপনার পার্থক্য, 3-4টা পার্থক্য এমনি লিখতে পারবেন সংজ্ঞাটা যদি পারেন। তাহলে মানি মার্কেট কি? মানি মার্কেট বলতে একটি বাজারকে বোঝায় যেখানে উচ্চ তারল্য এবং কম ঝুঁকি সহ স্বল্পমেয়াদী ঋণ সিকিউরিটি ক্রয় বিক্রয় করা হয়। স্বল্পমেয়াদী, এখানে দেখুন পার্থক্য ধরনগুলো কত আছে। স্বল্পমেয়াদী ঋণ সিকিউরিটিজ এখানে ক্রয় বিক্রয় করা হয়। আর ফরেন এক্সচেঞ্জ মার্কেট, বৈদেশিক মুদ্রা বাজার। তাহলে এখানে বৈদেশিক মুদ্রা বাজার, ফরেন এক্সচেঞ্জ দ্বারা তো বৈদেশিক মুদ্রা বাজার, তাহলে বৈদেশিক মুদ্রা বাজার যা ফরেক্স মার্কেট নামে পরিচিত, এটি বিকেন্দ্রীভূত বিশ্ব বাজার যেখানে মুদ্রা লেনদেন করা হয়। তাহলে এক্ষেত্রে ফরেন এক্সচেঞ্জ মার্কেটে বৈদেশিক মুদ্রা আমরা এখানে করি, লেনদেন করি। আর এখানে আমরা দেশীয় মুদ্রা আমাদের লেনদেন হয়, বা স্বল্পমেয়াদী ঋণ সিকিউরিটিজগুলো এখানে ক্রয় বিক্রয় হয়। এখানে আমাদের স্বল্পমেয়াদী থেকে দীর্ঘমেয়াদীগুলো এখানে হতে পারে। আর এখানে আমাদের দেশীয় মার্কেট, দেশীয় একটা নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে বা একটা নির্দিষ্ট দেশের মধ্যে হয়ে থাকে। আর ফরেন এক্সচেঞ্জ মার্কেট সারা পৃথিবীব্যাপী হয়ে থাকে। মানি মার্কেট এখানে আমাদের এটা কেন্দ্রীয়ভূত, একটা নির্দিষ্ট দেশে কেন্দ্রীয়ভূত সিস্টেম। আর ফরেন এক্সচেঞ্জ মার্কেট বিকেন্দ্রীভূত, এটা সারা পৃথিবীব্যাপী এই মার্কেট। হ্যাঁ, তারপরে এরকম ভাবে লিখতে পারেন আপনি। তারপরে আছে, এখানে বলা আছে, মানে এক সংজ্ঞা থেকে এখানে বিভিন্ন রকম ভাবে আপনি লিখতে পারেন। অর্থের বাজার, ট্রেজারি বিল, জমার সার্টিফিকেট, তারপরে আছে বাণিজ্যিক কাগজ, পূর্ণক্রয় চুক্তির মতো যন্ত্রপাতি নিয়ে এখানে কাজ করে। বৈদেশিক মুদ্রা বাজার, মুদ্রার সাথে লেনদেন, যেখানে অংশগ্রহণকারী একটি মুদ্রা কিনে অন্যটি বিক্রি করে। মানি মার্কেট অংশগ্রহণকারীর মধ্যে রয়েছে বাণিজ্যিক ব্যাংক, কর্পোরেশন, সরকার এবং অন্যান্য প্রতিষ্ঠান। বৈদেশিক মুদ্রা বাজারে অংশগ্রহণকারীর মধ্যে রয়েছে বাণিজ্যিক ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংক, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, বহুজাতিক কর্পোরেশন, খুচরা ব্যবসায়ী। অর্থের বাজার স্বল্পমেয়াদী ঋণ এবং বিনিয়োগের জন্য তারল্য পরিচালনা এবং স্বল্পমেয়াদী তহবিল চাহিদা মেটাতে এবং একটি প্ল্যাটফর্ম প্রদান করে। বৈদেশিক মুদ্রা বাজারে এটা আন্তর্জাতিক বাণিজ্য ও বিনিয়োগ কার্যক্রমকে সমর্থন করার জন্য মুদ্রা বিনিময়ের সুবিধা দেয়। মানি মার্কেট ইনস্ট্রুমেন্টের অল্প পরিপক্কতা থাকে, সাধারণত রাতারাতি থেকে 1 বছর পর্যন্ত, মানে কিছু সময় থেকে 1 বছর পর্যন্ত থাকে। আর মুদ্রা বাজারে লেনদেন তাৎক্ষণিক ডেলিভারি, স্পট লেনদেন হয়, বা ভবিষ্যতে ডেলিভারির জন্য ফরওয়ার্ড চুক্তি দীর্ঘ সময়ের জন্য হতে পারে। তো এইরকম পার্থক্য এখানে দেওয়া আছে। এবং পরবর্তী যে অধ্যায়গুলো আছে সেই অধ্যায়ে এগুলোর উপর বিস্তারিত অনেক আলোচনা করা আছে। সেগুলা দেখে নেব, বা ওখানেও এখানে অনেক আলোচনা আছে, ওখানে এই পার্থক্যটাই আছে। তো এখানে 12টি পার্থক্য দেওয়া আছে, যেটা সুবিধা 5টি পার্থক্য আপনি মনে রাখার মতো, আপনি পার্থক্য এখানে দেখে নেবেন। এটা কোনো গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে আছে হোয়াট ইজ মিন বাই অ্যাসেট লাইবিলিটি
তাহলে আপনি সম্পদ দায় ব্যবস্থাপনা বলতে কি বোঝেন, সম্পদ দায় ব্যবস্থাপনা বলতে কি বোঝেন সেটা এখানে আলোচনা করা আছে। তো এর নাম থেকে কিন্তু আপনি বুঝতে পারতেছেন সম্পদ দায় ব্যবস্থাপনা। তাহলে অ্যাসেট লাইবিলিটি ম্যানেজমেন্ট এএলএম হলো একটি কৌশলগত আর্থিক ব্যবস্থাপনা প্রক্রিয়া যা ব্যাংকগুলি তাদের সম্পদ এবং দায়গুলির সাথে যুক্ত ঝুঁকিগুলিকে কার্যকরভাবে পরিচালনা করতে ব্যবহার করে। তাহলে সম্পদ এবং লাইবিলিটি, সম্পদ এবং দায়গুলির সাথে যে ঝুঁকি রয়েছে তা কার্যকরভাবে পরিচালনা করতে ব্যবহার করে। এতে সম্ভাব্য অমিল কমাতে বা লাভজনকতা অপটিমাইজ করার জন্য একটি ব্যাংকের সম্পদ এবং দায়গুলির পরিপক্কতা, সুদের হার এবং তারল্য বৈশিষ্ট্য নিয়ে পর্যালোচনা করে। ব্যাংকিং সেক্টরে এএলএম প্রক্রিয়াগুলির মধ্যে সাধারণত সুদের হারের ঝুঁকি, তারল্য ঝুঁকি, তহবিলের ঝুঁকি নিরীক্ষণ পরিচালনা করে থাকে। ব্যাংকগুলির ঝুঁকি কমাতে এবং তাদের ক্রিয়াকলাপ স্থিতিশীলতা এবং স্থায়িত্ব নিশ্চিত করার জন্য সম্পদ দায় ব্যবধান বিশ্লেষণ এবং টেস্টিং, দৃশ্যকল্প বিশ্লেষণ, হেজিং কৌশলগুলি মতো কার্যকলাপ সম্পাদন করে থাকে। এই হেজিং, ডেরিভেটিভস এই ধরনের ভাষাগুলো আমাদের বেশি ব্যবহার হয়। হ্যাঁ, হেজিং, ডেরিভেটিভস এই ধরনের ভাষাগুলো বেশি ব্যবহার হয়। হেজিংটা ঠিক ওই ডেরিভেটিভস এর মতোই, আমাদের ঝুঁকি কমানোর জন্য আমরা কোনো যে একটা পথ অবলম্বন করি আর কি, কোনো প্রোডাক্ট কিনি বা প্রোডাক্টে যাই, সেটা হচ্ছে হেজিং। এর পরবর্তী অধ্যায়ে এগুলো সম্পূর্ণ আলোচনা করা আছে। উদাহরণস্বরূপ একটি ব্যাংক তার লোন পোর্টফোলিও বিশ্লেষণ করতে পারে এবং তার লাভের উপর সুদের হার পরিবর্তনের সম্ভাব্য প্রভাব মূল্যায়ন করতে পারে। পাশাপাশি আমানত উত্তোলন এবং অপ্রত্যাশিত তহবিল পূরণের জন্য প্রয়োজনীয়তা পূরণের জন্য যথেষ্ট তারল্য রয়েছে তা নিষেধ করতে পারে। সুতরাং আমরা বলতে পারি যে সম্পদ দায় ব্যবস্থাপনা এএলএম হলো একটি কৌশলগত আর্থিক ব্যবস্থাপনা প্রক্রিয়া যার লক্ষ্য প্রতিষ্ঠানের সম্পদ এবং দায়গুলিকে কার্যকরভাবে ঝুঁকিগুলি পরিচালনা করতে এবং তার সামগ্রিক আর্থিক অবস্থানকে অপটিমাইজ করতে। মানে একটা প্রতিষ্ঠানের যে সম্পদ এবং দায় আছে সেই সম্পদ এবং দায়গুলি যেন সুষ্ঠুভাবে থাকে, সেখানে কোনো যে সম্পদ এবং দায়ের মধ্যে যে বিশাল আমাদের পার্থক্য এবং সম্পদ আমাদের দায় অস্বাভাবিকভাবে বেড়ে গেছে, এই যে যদি বেড়ে যায় সেটা কার্যকরভাবে সেটা পরিচালনা করা, সেটা কমে নিয়ে আসা, দায়টাকে কিভাবে সহজে আমরা মিটিগেট করতে পারবো, এই জিনিসগুলো সম্পদের আমাদের কোনো সম্পদ বেশি ঝুঁকিপূর্ণ সেই সম্পদকে কিভাবে আমরা কোন ঝুঁকির মধ্যে নিয়ে আসবো, এই বিষয়গুলো এখানে আমাদের পরিচালনা করা হয় সম্পদ দায় ব্যবস্থাপনা। অর্থাৎ সম্পদ এবং দায়কে ব্যবস্থাপনা করাটাই হচ্ছে সম্পদ দায় ব্যবস্থাপনা। সহজ কথায় সম্পদগুলো ঝুঁকিমুক্ত রাখতে হবে, দায়গুলা যেন দায়গুলা যদি আমাদের যে দায়গুলো আছে সে দায়গুলো যেন অস্বাভাবিকভাবে বেড়ে না যায়, সে দায়গুলো যেন আমাদের কোনো সমস্যাগ্রস্ত না হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। এই বিষয়গুলো ব্যবস্থাপনা করার নাম হচ্ছে অ্যাসেট লাইবিলিটি ম্যানেজমেন্ট। আচ্ছা, এএমএল এর স্তর কয়টি এখানে দেওয়া আছে, এটা ছোট, এটা ওরকম ভাবে দেখা যাবে না। অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ অফ অ্যাসেট লাইবিলিটি ম্যানেজমেন্ট। অ্যাসেট লাইবিলিটি ম্যানেজমেন্টের মধ্যে মানে সুবিধা এবং অসুবিধাগুলো চেয়েছে। তো যেহেতু সম্পদ দায় ব্যবস্থাপনা আমাদের ব্যবসায়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা আমাদের ব্যবসা কার্যক্রম টেকসই দীর্ঘস্থায়ী করতে গেলে অবশ্যই এটা প্রয়োজন আছে। না হলে এটা যদি না থাকে তাহলে আমাদের ব্যবসায় মানে চলতেই পারবো না বেশি দিন আমরা। তাহলে এখানে ঝুঁকি ব্যবস্থাপনা, এখানে আমরা সম্পদ দায় ব্যবস্থাপনার জন্য আমরা সহজে ঝুঁকি আমরা ব্যবস্থাপনা করতে পারি, যে কোন সম্পদ বেশি সমস্যাগ্রস্ত আসছে না কোন সম্পদ বেশি ঝুঁকির মধ্যে আছে, এই জিনিসগুলো আমরা এখানে ট্রেস করতে পারি। অ্যাসেট লাইবিলিটি ম্যানেজমেন্ট যারা থাকে তারা কিন্তু এই জিনিসটা, এরা কিন্তু একটা টিম, অ্যাসেট লাইবিলিটি ম্যানেজমেন্ট একটা টিম, ব্যাংকের টিম, এখানে সিনিয়র যে ম্যানেজমেন্টের যে স্যাররা আছে সেই স্যাররা এখানে থাকে, এই টিমে থাকে। তো এরা এই টিমে থাকার ফলে আমরা কিন্তু ঝুঁকি ব্যবস্থাপনা সহজে করতে পারি, ঝুঁকিগুলো সম্বন্ধে আমরা জানতে পারি। কি কি ঝুঁকি? এমএল সংস্থাগুলোকে সুদের হারের ঝুঁকি, তারল্য ঝুঁকি, ক্রেডিট ঝুঁকি, বাজারের ঝুঁকি, যে কথাগুলো বললাম এই ঝুঁকিগুলো কিন্তু বারবার এই কথাগুলো ব্যবহার হবে, এই ঝুঁকিগুলো অবশ্যই আপনারা মনে রাখবেন। বিভিন্ন ঝুঁকি মূল্যায়ন এবং পরিচালনা করে, সম্পদ এবং দায়বদ্ধতার বৈশিষ্ট্যগুলি সারিবদ্ধ করে, মানে এর বৈশিষ্ট্যগুলি কি এক লাইনে নিয়ে আসে, যে কোনগুলো নেতিবাচক বৈশিষ্ট্য বা কোনটা ইতিবাচক বা এবং নেতিবাচক বৈশিষ্ট্য সেগুলা আমরা সারিবদ্ধ করি, আমরা লিখি। এএলএম এই ঝুঁকিগুলি প্রশমিত করতে সাহায্য করে। এএলএম কি করে, যখন দেখবো যে ঝুঁকিগুলো হচ্ছে তাই ঝুঁকিগুলো প্রশমিত করতে সাহায্য করে। অবশ্যই যখন ঝুঁকি সৃষ্টি হবে, ঝুঁকি দেখে কি আমি চুপ করে থাকবো? আমি ঝুঁকি দেখে তো চুপ করে থাকবো না, আমরা ঝুঁকি দেখে তখন ঝুঁকিগুলো যখনই চিহ্নিত হবে তখনই আমাদের সেই সেটা প্রশমিত করার জন্য আমরা
ব্যবস্থা গ্রহণ করি। ব্যাংকে কিন্তু ভুল দুই ধরনের হতে পারে। ব্যাংকে আমাদের অনিচ্ছাকৃত ভুল আর ইচ্ছাকৃত ভুল। ইচ্ছাকৃত ভুল সেটা ইচ্ছা নয়, এটা অপরাধ। ইচ্ছাকৃত ভুল অপরাধ। আর অনিচ্ছাকৃত ভুল মানে যেটা আমরা বুঝি না, জানি না যে এটা আমাদের ঝুঁকি রয়েছে বা এটা আমাদের আছে, এটা আমার কিন্তু মাথায় আসেনি, সেটা হচ্ছে আমাদের কাছে অনিচ্ছাকৃত ভুল, তাই না? তাহলে এই অনিচ্ছাকৃত ভুলগুলো কিন্তু আমরা ধরতে পারি না। যার কারণে আমরা কিন্তু ঝুঁকি হচ্ছে কি হচ্ছে না এই জিনিসটা কিন্তু আমরা বুঝতে পারি না। তাহলে এই জিনিসগুলো যখনই অ্যাসেট লায়াবিলিটি ম্যানেজমেন্ট ধরে দিবে, তখন ঝুঁকিগুলো সম্বন্ধে আমরা পরিষ্কার হব। তখন আমরা ওই ভুলগুলো প্রশমিত করার জন্য মানে আমরা যেন করবো না, এবং আমাদের উপরের ম্যানেজমেন্ট ওই ঝুঁকিগুলো প্রশমিত করার জন্য ব্যবস্থা গ্রহণ করবে বা উদ্যোগ গ্রহণ করবে। অর্থাৎ ঝুঁকি ব্যবস্থাপনা এখানে এই পয়েন্টটা আমাদের রাখতে হবে। সুবিধার মধ্যে উন্নত লাভজনকতা, বর্ধিত তারল্য ব্যবস্থাপনা, রেগুলেটরি কমপ্লায়েন্স, কৌশলগত সিদ্ধান্ত গ্রহণ, তহবিল অপটিমাইজেশন। উন্নত লাভজনকতা বলতে আমরা খুব ভালো মতো লাভজনকতা আমরা করতে পারি। আমাদের যে অ্যাসেট ম্যানেজমেন্ট লায়াবিলিটির ফলে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে আমরা ভালো প্রফিট বা ভালো মুনাফা অর্জন করতে পারি বা সহজে মুনাফা অর্জন করতে পারি। আমাদের এখানে বড় ধরনের ক্ষতির আশঙ্কা থাকে না, ফলে আমরা একটা স্ট্যান্ডার্ডাইজ যে প্রফিট, সেই প্রফিটটা আমরা অর্জন করতে পারি। বর্ধিত তারল্য ব্যবস্থাপনা, আমরা এখানে তারল্য ব্যবস্থাপনা সঠিকভাবে করতে পারি। আমাদের ব্যাংকে অনেক সময় দেখা যায় যে নগদ টাকা নিতে আসে, ক্যাশ টাকা নেই, ক্যাশ টাকা দিতে পারছি না, অন্য ব্যাংক থেকে নিয়ে আসতে হবে বা বাংলাদেশ ব্যাংক থেকে ক্যাশ লিমিট করে নিয়ে আসতে হয়। এই জিনিসগুলো করতে হয়। এই জিনিসগুলো এখানে হতে পারে, এটা দু একদিন হয়তো একটা বড় চেক পড়ে গেল, সেটা হতে পারে। কিন্তু অনর্গল যদি হয়, তাহলে সেটা আপনার বুঝবেন যে আপনার ম্যানেজমেন্টের সমস্যা আছে। তাহলে এই সমস্যাটা আমরা দূর করতে পারি। রেগুলেটরি কমপ্লায়েন্স বলতে এটা বাংলাদেশ ব্যাংকের গাইডলাইন, এটা মনে রাখবেন। রেগুলেটরি কমপ্লায়েন্স অবশ্যই আমরা সেটা ফলো করি। বাংলাদেশ ব্যাংক আমাদের অ্যাসেট লায়াবিলিটি ম্যানেজমেন্টের উপর গাইডলাইন দেওয়া আছে, সেই গাইডলাইন আমরা মেনে চলি। এটা হচ্ছে এই অ্যাসেট লায়াবিলিটি ব্যবস্থাপনা যদি আমাদের থেকে থাকে, তাহলে এটা আমরা সম্ভব, এগুলো আমরা সহজে পরিপালন করে থাকি আর কি। কৌশলগত সিদ্ধান্ত গ্রহণ, আমরা কৌশলগত সিদ্ধান্ত গ্রহণ করতে পারি। আমরা দীর্ঘমেয়াদী একটা সিদ্ধান্ত গ্রহণ করতে পারি। অ্যাসেট লায়াবিলিটি ম্যানেজমেন্ট এটা যদি আমাদের থাকে, এই ডিপার্টমেন্ট থাকলে আমরা কৌশলগত সিদ্ধান্ত গ্রহণ করতে পারি। তহবিল অপটিমাইজেশন, আমরা তহবিল অপটিমাইজেশন করতে পারি। যে পরিমাণ তহবিল আমাদের ব্যাংকে থাকা দরকার, ঠিক ওই পরিমাণ তহবিল আমরা রাখবো। অন্য তহবিলগুলো আমরা কি করি, বাইরের ব্যাংকে বিনিয়োগ করি, অর্থাৎ লাভজনক খাতে আমরা বিনিয়োগ করি, তাই না? ট্রেজারি ডিপার্টমেন্ট সেটা সেই বিষয়টা দেখে। এটা আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম যে তহবিল আমরা অপটিমাইজ করি। আমরা নগদ প্রবাহ আমাদের খুব হচ্ছে, সে নগদ প্রবাহ আমরা আমাদের ব্যাংকে না রেখে সেটা রেমিট করি বা অন্য ব্রাঞ্চে পাঠিয়ে দিই, বা আমরা হেড অফিসে পাঠিয়ে দিই। হেড অফিস সেটা কি করে, তারা বিভিন্ন জায়গায় সে টাকাটা ইনভেস্ট করে, তাই না? আচ্ছা, এই হচ্ছে আমার দায় ব্যবস্থাপনা, সম্পদ দায় ব্যবস্থাপনার সুবিধা। এবং অসুবিধাগুলো কি কি আছে এখানে? অসুবিধাগুলো এখানে আছে জটিলতা। এই যে ক্যালকুলেশনটা করবে, সম্পদের ঝুঁকি ক্যালকুলেশন করবে, দায়ের ঝুঁকি ক্যালকুলেশন করবে, এই ঝুঁকিগুলো ক্যালকুলেশন করা একটা জটিল বিষয়। এই দক্ষ লোক আমরা নাও পেতে পারি, বা নাও থাকতে পারে, এই সিস্টেম আমাদের নাও থাকতে পারে। তাহলে এটা হচ্ছে জটিলতা থাকতে পারে। তারপরে আছে অনিশ্চয়তা ও অনুমান। সম্পদের ঝুঁকি কতটুকু, দায়ের ঝুঁকি কতটুকু, এই জিনিসগুলো অনিশ্চিত এবং হচ্ছে অনুমানযোগ্য, যার কারণে এটা অ্যাকুরেট নাও হতে পারে। একটা সম্পদ আমরা মনে করলাম, আমরা ব্যাংক থেকে লোন দিলাম, একজনকে লোন দিলাম, মনে করলাম কোনো একটা সম্পদ ভ্যালুয়েশন করে তাকে লোন দিলাম, কোনো কারণে সেই সম্পদটা ঝুঁকিগ্রস্ত হয়ে গেল, বা কোনো কারণে সে বিল্ডিংটা কোনো ক্ষতিগ্রস্ত হয়ে গেল, তাহলে দেখা যাচ্ছে সম্পদের ভ্যালুয়েশন কমে যাচ্ছে। তো অনিশ্চিত তো, তাই না? এটা তো অনিশ্চিত, মানে তার সেই সম্পদের উপর ভ্যালুয়েশন করে আমরা দিয়েছি। তাহলে সেখানে ভ্যালুয়েশন যখন কমে আসবে, সেই সময় যদি পার্টির ডিফল্টার হয়, তাহলে আমরা ওই সম্পদ যদি বিক্রি করে টাকা রিকভারি করতে চাই, তাহলে সেখানে আমরা কিন্তু ক্ষতির সম্মুখীন হব। এইরকম অনিশ্চিত এবং অনুমান নির্ভর কাজ, যার কারণে এটা একটু আমাদের অসুবিধার সৃষ্টি করে। বাস্তবায়নে ব্যয়বহুল বাস্তবায়ন, এটা বাস্তবায়ন করতে গেলে আমাদের অনেক ব্যয়বহুল, সেখানে আমাদের লোকবল খাটাইতে হয়, সিস্টেম খাটাইতে হয়, সেখানে আমাদের আরও কোনো উপকরণ, আর্থিক বা সিস্টেমেটিক বা কোনো সফটওয়্যার জনিত কোনো উপকরণ সেখানে থাকতে পারে, যেটা বাস্তবায়ন করা ব্যয়বহুল।
এই অসুবিধাগুলো এখানে থাকে। স্বল্পমেয়াদী ফলাফলের উপর অত্যাধিক জোর। আমরা দীর্ঘমেয়াদী কোনো কিছু এখানে খুব একটা বেশি কার্যকর হয় না, স্বল্পমেয়াদী হয়। স্বল্পমেয়াদী কার্যক্রম 1 বছরের মধ্যে যেটা হয় সেটা বেশি কার্যকর হয়। দীর্ঘমেয়াদী 5 বছর, 7 বছর, 10 বছরের যে ইয়াটা আসবে, অ্যাসেসমেন্টটা আসবে, সেটার উপর সেটা কার্যকর তেমন নাও হতে পারে। মডেলের সীমাবদ্ধতা, বাজারের অস্থিরতার ঝুঁকি, স্বল্পমেয়াদী কার্যক্রম, এই পয়েন্টটা দুবার হয়ে গেছে। আর বাজারের অস্থিরতার ঝুঁকি, এরকম 4-5টি পয়েন্ট আপনার যে কয়টি মনে থাকবে সে কয়টি দেওয়ার চেষ্টা করবেন। 14 নম্বর বলা আছে, হোয়াট আর দ্য মেজর অবজেক্টিভ অফ মাইক্রো ইকোনমিক্স। ইকোনমি, এই অধ্যায়টা, এই টপিকটা এখানে দিয়েছে অধ্যায়ে, মানে কেন যে দিয়েছে, ম্যাক্রো ইকোনমিক্স এর উদ্দেশ্য, উদ্দেশ্যটা দিয়েছে। সামষ্টিক অর্থনীতির প্রধান উদ্দেশ্য কি? তাহলে সামষ্টিক অর্থনীতি কি, এই জিনিসটা আমাদের জানা প্রয়োজন। সামষ্টিক অর্থনীতি কি? ব্যষ্টিক অর্থনীতি এবং সামষ্টিক অর্থনীতি আমরা ফার্স্ট পার্টে, যে ইপিওই ইকোনমিক্স যেটা আছে সে ফার্স্ট পার্টে এটা কিন্তু আমরা পড়ে আসছি। সামষ্টিক অর্থনীতি হলো একটি দেশের যে জনগণ আছে সকল জনগণের নিয়ে একটা নির্দিষ্ট ভৌগোলিক এলাকার মধ্যে বা একটি দেশের মধ্যে যে অর্থনীতি আলোচনা করা হয় সেটা হচ্ছে সামগ্রিক অর্থনীতি। আর একটি নির্দিষ্ট প্রতিষ্ঠানে, যেমন আপনার ব্যাংক, সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, জনতা ব্যাংক, ইউসিবিএল, তার মধ্যে আছে এবি ব্যাংক, এরকম যে ব্যাংকগুলো আছে সেই নির্দিষ্ট ব্যাংকগুলোর যে একটা নির্দিষ্ট যে আমরা হিসাব করি বা যে উদ্দেশ্যগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের কাছে ব্যষ্টিক অর্থনীতির উদ্দেশ্য। আর সামষ্টিক হলো সমগ্র বাংলাদেশের যে ব্যাংকিং খাতের যে চিত্র, সেই চিত্রটা হচ্ছে আমাদের কাছে সামষ্টিক অর্থনীতির চিত্র আর কি। তো এই জিনিসটা সামষ্টিক অর্থনীতির প্রধান উদ্দেশ্যগুলো আলোচনা করতে বলছে। বিনিময় হার ব্যবস্থাপনা, সুদের হার ও ঝুঁকি ব্যবস্থাপনা, মানে উপরের যে পয়েন্টগুলো আছে ওই পয়েন্টগুলো এখানে আপনি একটু মডিফাই করে লিখতে পারেন। তারপরে আছে তারল্য ব্যবস্থাপনা, যে আলোচনাগুলো উপরে করছে, আর্থিক স্থিতিশীলতা বিশ্লেষণ, মূলধন পর্যাপ্ততা এবং ঝুঁকি ব্যবস্থাপনা, মুদ্রা ব্যবস্থাপনা, অর্থনৈতিক প্রবৃদ্ধি, অর্থনৈতিক পূর্বাভাস, নিয়ন্ত্রক সম্মতি, পলিসি অ্যাডভোকেসি, আন্তর্জাতিক অর্থনৈতিক পরিবেশ সৃষ্টি, আন্তর্জাতিক বাজার বিশ্লেষণ। এখানে এই পয়েন্টগুলো পড়ে গেলাম এই কারণে যে সামষ্টিক অর্থনীতি, এই প্রশ্নটা খুব বেশি গুরুত্বপূর্ণ না, এটা ইকোনমিক্সের প্রশ্ন এখানে দিয়েছে। তো অর্থনীতির প্রধান উদ্দেশ্য হচ্ছে, সামষ্টিক অর্থনীতির প্রধান উদ্দেশ্য হচ্ছে বিনিময় হার ব্যবস্থাপনা, সুদের হার এবং ঝুঁকি ব্যবস্থাপনা। তারল্য ঝুঁকি, পয়েন্টগুলো একবার করে দেখে যাবেন, পয়েন্টটা অত বেশি গুরুত্বপূর্ণ না, এটা দেখবো না আমরা। হোয়াট আর দ্য মাইক্রো পারফরমেন্স ইন্ডিকেটর, এরপর বেশ কয়েকটি আলোচনা করা আছে। আচ্ছা, পয়েন্টগুলো দেখে নেবেন, এই পয়েন্টগুলো দেখলেই আপনার হবে। সামগ্রিক অর্থনীতিটা আগে বুঝবেন, তারপর একটা পয়েন্টগুলো পড়বেন। সামষ্টিক অর্থনৈতিক ক্ষমতা সূচক কি? সামষ্টিক অর্থনৈতিক ক্ষমতা সূচক আলোচনা করো। এখানে সামষ্টিক অর্থনৈতিক ক্ষমতার সূচক, সামষ্টিক অর্থনৈতিক বলতে তো আমরা বুঝলাম, সামষ্টিক বলতে যেটা বুঝালাম যে সামষ্টিক অর্থনৈতিক কর্মক্ষমতা বা সূচকগুলির মধ্যে মূল ব্যবস্থাগুলির একটি সেটকে বোঝায় যা একটি নির্দিষ্ট অর্থনীতির সামগ্রিক স্বাস্থ্য এবং কর্মক্ষমতা মূল্যায়ন করে। সামগ্রিক স্বাস্থ্য নয়, সামগ্রিক গঠন ও কর্মক্ষমতা মূল্যায়ন করে। এই সূচকগুলি একটি নির্দিষ্ট অর্থনীতির অবস্থা সম্পর্কে মূল্যবান অন্তর্দৃষ্টি প্রদান করে এবং নীতি নির্ধারণ, বিশ্লেষণে বিনিয়োগকারীদের স্থিতিশীলতা বৃদ্ধির সম্ভাবনা এবং সামগ্রিক মঙ্গল পরিমাপ করতে সহায়তা করে। এটা সূচক কাকে বলে? এর সূচকগুলো কি কি হতে পারে? গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, জিডিপি, বেকারত্বের হার, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, জিডিপি, বেকারত্বের হার, মুদ্রাস্ফীতির হার, ভোক্তা মূল্য পণ্য সূচক, সুদের হার, বাণিজ্য ভারসাম্য, সরকারি বাজেট বা ঘাটতি, স্টক মার্কেট সূচক, ব্যবসায়িক আস্থা সূচক। এরকম আমাদের বিভিন্ন রকম সূচক থাকে, বিভিন্ন কিছু ইন্ডিকেটর থাকে আমাদের। বিভিন্ন ইন্ডিকেটর দেখে আমরা বলতে পারি এই দেশের অর্থনীতির অবস্থা কিরকম। গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট বা জিডিপি দেখে আমরা বুঝতে পারি দেশের অর্থনীতি কিরকম। বেকারত্বের হার দেখে আমরা বুঝতে পারি যে আমাদের দেশে কিরকম, আমাদের দেশে অর্থনীতি কিরকম। যদি বেকারত্বের হার বেশি হয় তাহলে বুঝবে যে অর্থনীতির অবস্থা খারাপ।
তাই না? মুদ্রাস্ফীতি হার যদি বেশি হয় তাহলে বুঝবেন যে সেখানে আমাদের দেশের অর্থনীতি অবস্থা খারাপ। তাহলে এই জিনিসগুলো দেখে, এগুলো হচ্ছে একটা ইন্ডিকেটর। এই জিনিসগুলো দেখে আমরা হচ্ছে একটা দেশের সামষ্টিক অর্থনৈতিক যে কর্মক্ষমতা, এই কর্মক্ষমতা কিরকম, ভালো না খারাপ, সেটা আমরা মূল্যায়ন করতে পারি। সুদের হার দ্বারা মূল্যায়ন করতে পারি। তারপরে আছে বাণিজ্যিক ভারসাম্য, ব্যালেন্স অফ পেমেন্ট, সরি মানে বিউটি, ব্যালেন্স অফ ট্রেড দ্বারা আমরা মূল্যায়ন করতে পারি। সরকারি বাজেট ঘাটতি বা উদ্বৃত্ত দ্বারা আমরা মূল্যায়ন করতে পারি। সরকারি বাজেট ঘাটতি, বাজেট না উদ্বৃত্ত বাজেট, সেটা দ্বারা আমরা মূল্যায়ন করতে পারি। স্টক মার্কেট সূচক, এরকম বিভিন্ন সূচক রয়েছে। এখানে আপনি 4টা থেকে 5টা বা 4টা সূচক আপনি মনে রাখবেন আর কি। তারপরে বলা আছে যদি 2020 সালে সিপিআই 300 টাকা এবং 2021 সালে 315 টাকা হয়, তাহলে 2021 সালে মুদ্রাস্ফীতির হার কত হবে? এখানে সিপিআই বলতে দেখুন, এখানে উপরে দেখবেন, ইংলিশের দিকে নজর দেবেন, কনজ্যুমার প্রাইস ইন্ডেক্স। এখানে আমরা যে ইন্ডেক্সের কথা বললাম, এই যে ইন্ডেক্স সূচক, সেই সূচক কনজ্যুমার প্রাইস ইন্ডেক্স কথা বলা আছে। যদি 2020 সালে ভোক্তা সূচক 300 এবং 2021 সালে 315 হয়, তাহলে 2021 সালে মুদ্রাস্ফীতির হার কত? হার আমাদের নির্ণয় করতে বলছে। এটা অঙ্ক টাইপ আর কি, অঙ্কের মতো। একটু দেখলে এটা বুঝতে পারবেন। যদি 2020 সালে 300 হয় এবং 2021 সালে 315 হয়, তাহলে ভোক্তা সূচক কি হয়েছে? সিপিআই মানের উপর ভিত্তি করে 2021 সালের মুদ্রাস্ফীতি গণনা করতে আপনি নিম্নলিখিত সূত্রটি ব্যবহার করতে পারেন। কি? মুদ্রাস্ফীতির হার, মুদ্রাস্ফীতির হার 2021 সালে কত ছিল? সিপিআই মাইনাস 2020 সালের সিপিআই। তাহলে এখানে আমাদের ভাগ কি? ভাগ হচ্ছে 2020 সালের সিপিআই গুণন 100, এই সূত্র ব্যবহার করতে হবে। তাহলে আমরা মোট কথা যে আমাদের 2021 সালে আমাদের সিপিআই ছিল, 2021 সালে সিপিআই ছিল 315, 2020 সালে হচ্ছে কত? 300। এটাকে আমরা 300 দ্বারা ভাগ দিব, গুণ করবো 100 দ্বারা, করলে আমরা মুদ্রাস্ফীতি রেট পাবো। তাহলে এখানে মুদ্রাস্ফীতি হার, এটা এই মানগুলাই বলে দিচ্ছে, যে মানগুলো প্লাগ করে, তাহলে এখানে মুদ্রাস্ফীতি হার হবে 315 মাইনাস 300 ভাগ 300 গুণন 100, করলে আমরা 5% পাবো। অতএব 2021 সালে মুদ্রাস্ফীতির হার হবে কত? 5%। এটা হচ্ছে মুদ্রাস্ফীতির হার। আচ্ছা, এটা এমনি এত বেশি ইম্পর্টেন্ট না, তবে এটা যেহেতু দেওয়া আছে, এটা আমাদের একটু রাখতে হবে, কারণ এরকম ছোটখাটো যে জিনিস দেয়, যে এরকম অঙ্ক টাইপ দিয়ে দিলে হচ্ছে 5 মার্ক, তখন আটকে যাবে। হোয়াট ডু ইউ মিন দ্য মার্কেট ফর লোনেবল ফান্ড? ঋণযোগ্য তহবিলের বাজার। আচ্ছা, এটা অনেক ইন্টারেস্টিং পড়া। এটা একটু ভালো মতো আমরা বুঝবো, সামনের দিন দেখবো। আজকে আর দেখবো না, 11টা বেজে গেছে। আপনাদের আগামী দিন, মানে আগামীকাল তো ব্যাংক আছে, তো আমরা সামনের দিন এটা দেখবো। হোয়াট ডু ইউ মিন বাই মার্কেট ফর লোনেবল ফান্ড? আমাদের ঋণযোগ্য তহবিলের বাজার বলতে কি বোঝায়, এটা আমরা আগামী দিন দেখবো। তাহলে আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ব্যবস্থা আছে নাকি? জি, সাজেশন? হ্যাঁ, সাজেশন আমি করছি, আমি দিয়ে দিব সব। থ্যাংক ইউ স্যার। জি, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।